জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, কোথায় কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। ফসল কাটা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুদেশের নাগরিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ভারতীয়দের ছোড়া ইটপাটকেল, ককটেল ও তীরের আঘাতে বেশ কয়েকজন বাংলাদেশি আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে বিজিবি। গম কেটে নেয়ার ভুয়া অভিযোগ তুলে সকালে কালীগঞ্জ সীমান্তে ঢুকে বাংলাদেশিদের ক্ষেত নষ্ট করে কেটে নেওয়া হয় আম গাছ সহ বিভিন্ন ফলের গাছ। এ সময় ভারতীয়দের ধাওয়া দেন স্থানীয়রা। এক পর্যায়ে ইটপাটকেল, তীরধনুক ও ককটেল নিয়ে সীমান্তে অবস্থান নেয় তারা। ক্ষণে ক্ষণে বিস্ফোরণ ঘটিয়ে বাংলাদেশে ঢুকে পড়ার হুমকি দেয় দেশটির সীমান্তের জনগণ। এ সময় তাদের প্রতিহতে ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেয় বাংলাদেশিরাও। ভারতীয়দের ছোড়া ঢিল ও তীরের আঘাতে অন্তত ৩০ বাংলাদেশি আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক রয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। ওই দিক থেকে ঢেল আসছে, পাটকেল আসছে, এদিক থেকে আমরা কিছু ঢেল ছুড়েছি, কারণ আমাদের জীবন তো বাঁচাতে হবে, আমাদের দেশকে তো রক্ষা করতে হবে। বাংলাদেশের বিজিবি যখন বাধা দেয় তখন ওদের বিএসএফ এ গ্যাস নিক্ষেপ করেছে, যে কয়েকজন আহত এবং মনে করেন একটা বিজিবির প্রায় একটা লোক কেটে গেছে, এটুকু জানতে পারলাম। আর এই কয়েকজনকে মেডিকেলে ভর্তি করানো হয়েছে। বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা কেড়ে নিতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, বাংলাদেশের সীমান্ত নিয়ে নয়-ছয় করতে চাইলে বাংলাদেশের মানুষ প্রতিরোধ করতে প্রস্তুত আছে। ভারতীয় দোসরদের আর বাংলাদেশের ক্ষমতায় আসতে দেয়া হবে না বলেও জানান তিনি। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয়দের হামলার প্রতিবাদে মশাল মিছিল করে জাতীয় নাগরিক কমিটি। শনিবার রাতে বাংলা মোটর থেকে শুরু হয়ে মিছিলটি শাহবাগে গিয়ে শেষ হয়। ভারতের আগ্রাসন রুখে দেয়ায় চাঁপাইনবাবগঞ্জবাসীকে ধন্যবাদ জানিয়ে নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ভারতের চক্রান্ত সফল হতে দেবে না বাংলাদেশের মানুষ, আর কখনো বিদেশিদের কাছে পরাধীনতা মেনে নেওয়া হবে না। খুনি হাসিনার পতনের পর থেকে দিল্লির মাথা গরম হয়ে গেছে। তারা বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের সীমান্ত নিয়ে তারা নয়-ছয় করবার চেষ্টা করছে। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, বাংলাদেশের 2000 মানুষ জুলাই আগস্টে জীবন দিয়েছে। বাংলাদেশের সীমান্ত নিয়ে যদি নয়-ছয় হয়, বাংলাদেশের 18 কোটি মানুষ জীবন দেওয়ার জন্য রেডি আছে, কিন্তু কোনোভাবেই বাংলাদেশের 1 ইঞ্চি জায়গাকে আমরা হারাতে দেব না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নবীন উদ্যোক্তারা যেন বিনিয়োগ নিয়ে বিপদে না পড়েন, তারা নিরাপদে যেন কাজ করতে পারেন সেটি নিশ্চিত করতে হবে। শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন নবীন উদ্যোক্তারা। বৈঠকে উদ্যোক্তারা আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠার সংগ্রামের গল্প প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেন। সামাজিক ব্যবসা প্রসারে 2010 সালে গঠিত গ্রামীণ টেলিকম ট্রাস্ট থেকে পাওয়া বিনিয়োগ কিভাবে তাদের শূন্য থেকে আর্থিক স্বাবলম্বী হয়ে উঠতে সহযোগিতা করেছে সেসবের বর্ণনা দেন উদ্যোক্তারা। বিনিয়োগের পাশাপাশি উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করে দিতেও প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তারা। এ সময় দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যাশা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোট ও মতের অধিকার নিশ্চিত হলে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সন্ধ্যায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, সব পরিচয়ের উপরে বাংলাদেশি পরিচয়ে সবাইকে ঐক্যবদ্ধ করেন জিয়াউর রহমান, আর রাজনীতিবিদ হিসাবে তার জনপ্রিয়তার কারণে বিএনপিও সর্বোচ্চ জনপ্রিয়তা নিয়ে টিকে আছে বলে মন্তব্য করেন তিনি। কাজে স্টেটসম্যান হিসেবে উনি দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। উনি স্টেটসম্যান হিসেবে সমস্যার সমাধান করেছিলেন দেশের বৈদেশিক মুদ্রা। উনি স্টেটসম্যান হিসেবে সমস্যার সমাধান করেছিলেন বহু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন দেশে এবং বিদেশে। সার্ককে বাস্তবায়ন করার মাধ্যমে উনি কিভাবে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরতে সক্ষম হয়েছিলেন। কাজেই প্রিয় সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা একজন রাজনীতিবিদ, একজন সৈনিক, একজন স্টেটসম্যান যেভাবেই দেখি না কেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে, বলা যায় প্রায় সকল ক্ষেত্রেই উনি সফল হয়েছিলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দ্রুত নির্বাচন চাওয়া বিএনপির রাজনৈতিক কৌশল। শনিবার বিকেলে রাজধানীতে শ্বেতপত্র অর্থনৈতিক ব্যবস্থাপনা ও সংস্কার নিয়ে এক সেমিনারে কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জানান, অতীতের ভুল শুধরে সেগুলো থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ নীতিমালা সাজাচ্ছে বিএনপি। আগামী নির্বাচনে ঋণ খেলাপিদের বিএনপি মনোনয়ন দেবে না বলেও জানান তিনি। আগামীতে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা তা দেশের জনগণই ঠিক করবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এছাড়া তো আর কোনো সংকট উত্তরণের পথ কিন্তু আমরা ত্যাগ করব এবং সেইটাই যারা চিন্তা সব শেষ প্রশ্নটা নিয়ে আমি বলছি, সে বলছে যে আমরা ন্যায্য মূল্যের দোকান এবং অবশ্যই আমরা ডিফল্টারদেরকে যেন নমিনেশন না পায় তার জন্য আমরা চেষ্টা করব, অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি। এই বিষয়ে আমি খুব বেশি কিছু বলতে চাই না। এটা কি স্ট্র্যাটেজি না ট্যাকটিক্স? এটা হচ্ছে, আমি বলবো আপনি ট্যাকটিক্সও বলতে পারেন, স্ট্র্যাটেজিও বলতে পারেন। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের কথা বলেছি। আমরা প্রধানমন্ত্রী দুবারের বেশি হতে পারবেন না সে কথা আমরা বলেছি। আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা অনেক বেশি করে বৃদ্ধি করার কথা বলেছি। আমরা এই বিষয়গুলোতে আসতে চাই। আমরা পার্লামেন্টে আমরা দুটো কক্ষ করতে চাই। এর আগে সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব বলেছেন, নতুন করে নিত্য পণ্যের উপর ভ্যাট বাড়ানোই সাধারণ মানুষের উপর চাপ পড়বে। অন্তর্বর্তী সরকারের অদক্ষতা ও সমন্বয়হীনতায় দুর্ভোগ বাড়ছে। এ সময় ভ্যাটের মতো পরোক্ষ কর না বাড়ানোর পরামর্শ দেন মির্জা ফখরুল। দেশের অর্থনীতি কার্যত ভেঙে পড়েছে। এমন বাস্তবতায় দেশের অর্থনীতিকে স্বাভাবিক ও গতিশীল অবস্থায় ফিরিয়ে নেওয়া অবশ্যই একটি বড় চ্যালেঞ্জ। দেশের শাসন ব্যবস্থায় যেই থাকুক না কেন তাকেই সেই চ্যালেঞ্জ নিতে হবে এবং যোগ্যতা ও সাহসের সঙ্গে তা মোকাবেলা করতে হবে। কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয়, বর্তমান অন্তর্বর্তী সরকার এই চ্যালেঞ্জগুলোকে কার্যকর উপায়ে মোকাবেলা না করে একটি অর্থনৈতিক গঠনের ভিত্তি তৈরির দিকে মনোযোগ না দিয়ে চলতি অর্থ বছরের মাঝপথে হঠাৎ করে ভ্যাট শুল্ক বৃদ্ধি করল, যা সহজ কিন্তু জনগণের জন্য কল্যাণকর নয়। অন্তর্বর্তী সরকার অবিবেচকভাবে ভ্যাট বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানীতে শ্বেতপত্র প্রণয়ন কমিটির সংস্কার ও বাজেট নিয়ে আয়োজিত সিম্পোজিয়ামে এই মন্তব্য করেন তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সংস্কারে যতটা মনোযোগ দিচ্ছে সেভাবে অর্থনৈতিক সংস্কারে মনোযোগ দিচ্ছে না। পরোক্ষ কর না বাড়িয়ে গতানুগতিকভাবে পরোক্ষ কর বাড়ানোর নীতিরও সমালোচনা করেন দেবপ্রিয়। বলেন, অর্থনৈতিক দিক নির্দেশনা না পেলে সংস্কারের পক্ষে থাকা মানুষরাই ধৈর্যহারা হয়ে পড়বে এবং অর্থনৈতিক অস্বস্তি ও নিরাপত্তার অভাব থেকে তারা সুষম সংস্কারের দাবি থেকে সরেও যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন ডক্টর দেবপ্রিয়। আমরা দেখে আশ্চর্য হয়ে গেছি কিভাবে অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। যে কোনো একটি দেশে যদি আপনি কর সংগ্রহ করতে চান তাহলে ক্রমান্বয়ে তাকে প্রত্যক্ষ করের কাছে নিয়ে যাবে। আমরা দেখলাম না কোনো প্রত্যক্ষ কর আহরণের জন্য কোনো পরিকল্পনা। যারা টিআইএন আছে কিন্তু যারা ট্যাক্স দেয় না তাদের প্রতি কি আচরণ করা হবে তার কিন্তু কোনো পরিকল্পনা এলো না। অর্থাৎ আপনি পরোক্ষ করের দিকে আগে গেলেন প্রত্যক্ষ করকে বাদ রেখে। ঘুষখোর, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি বলে জানিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জেলা ও মহানগর পর্যায়ের কর্মী সম্মেলনে তিনি একথা বলেন। শনিবার সকাল থেকেই মিছিল নিয়ে নগরীর মাদ্রাসা ময়দানে সমাবেশস্থলে জড়ো হন জামাত ও দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কর্মী সম্মেলনের উদ্বোধন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর শহীদ সাকিব আঞ্জুমের বাবা সাইদুল হক। বেলা 11টার দিকে মঞ্চে ওঠেন জামাতের আমির। পরে একে একে বক্তব্য রাখেন জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার ব্যক্ত করেন তারা। যুদ্ধ আমাদের শেষ হয়, আমাদের সন্তানেরা স্লোগান দিচ্ছে এখনো, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। এই কোরআনের শাসন কায়েমের মধ্য দিয়ে একটা মানবিক বাংলাদেশ আমরা করতে চাই, দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত বাংলাদেশ করতে চাই, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত,
ঘোষমুক্ত একটি ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়েই আমরা মানবিক বাংলাদেশ করতে চাই। এই বাংলাদেশ আপনারা চান, আমার সহকর্মীরা চান, তাহলে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী ছাত্র সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি করেছে ছাত্রদল। বিকেল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে পদযাত্রা শুরু হয়। পরে শাহবাগ টিএসসি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয় পদযাত্রা। এ সময় ছাত্রদলের নেতারা ছাত্রলীগের সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করা, অভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসাবে ভূমিকা পালনকারীদের তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা নেওয়া সহ কয়েকটি দাবি তুলে ধরেন। ফেসবুক পোস্টে প্রকাশ্যে লাল সন্ত্রাস ঘোষণা দেয়া ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি মেঘ মোল্লার বসুকে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সাধারণ শিক্ষার্থীরা। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় জিডি করার কথা জানান তারা। মধুর ক্যান্টিনে মেঘ মোল্লার বসুর দেয়া লাল সন্ত্রাস ও সহিংসতার হুমকি নিয়ে শঙ্কিত হয়ে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। এ সময় হুমকিদাতাদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা। বলেন, দেশে যখনই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় খেয়াল করলে দেখা যায় তার পেছনে এই লাল সন্ত্রাসীদের হাত রয়েছে। তারা যুগ যুগ ধরে লাল সন্ত্রাসের ঘোষণা দিয়েছে এবং দিবালোকে মানুষকে হত্যা করেছে। তারা সেই লাল সন্ত্রাসকে পুনরায় কায়েম করতে চায়। লাল সন্ত্রাসের ঘোষণা প্রকাশ্যে জঙ্গিবাদের ঘোষণা দেয়া হয়েছে বলেও জানান তারা। এই জঙ্গি মেঘ মোল্লার বসুর যে একটা ফেসবুক পোস্ট যে আমাদের স্বাভাবিকভাবে যে উদ্বেগের প্রকাশ ঘটিয়েছে, বহিঃপ্রকাশ ঘটিয়েছে, সে জায়গা থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের জীবন নিয়ে আজ বেশ শঙ্কায় ভুগছি। সহিংসতা এবং সন্ত্রাসের হুমকি দিয়েছে, অনতিবিলম্বে তাদের গ্রেপ্তারের দাবি করছি। আসন্ন ডাকসু নির্বাচনকে সামনে রেখে ক্যাম্পাসে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন প্রক্রিয়া বানচাল করার চক্রান্ত হতে পারে, যা মেঘ মোল্লার বসুর পোস্টে স্পষ্টভাবে প্রতীয়মান হয়। বিরোধী মত দমনে লাল সন্ত্রাস ও সহিংসতার হুমকি দেয়া লাল সন্ত্রাসীকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। শনিবার সন্ধ্যায় ঢাকা কলেজ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। আবাসিক হলপাড়া প্রদক্ষিণ করে মুক্ত মঞ্চে এসে শেষ হয়। এ সময়ে তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। মিছিল শেষে শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশে কোনো নব্য জঙ্গির স্থান হবে না। মেঘ মোল্লার বসুরা এতদিন আওয়ামী লীগের মদতপুষ্ট হিসাবে বুক ফুলিয়ে রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নিয়েছে, যে কারণে ক্যাম্পাসগুলোতে ছাত্রদল ছাত্র শিবির অবস্থান করতে পারেনি। ছাত্র শিবির, ছাত্র দল সহ অন্যান্য দলের যারা মত প্রকাশের স্বাধীনতা পায় নাই, যাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, সেই সময় যারা বুক ফুলিয়ে তাদের প্রোগ্রাম করেছে, আমরা বলে এই মুহূর্তে আমরা মনে করি তারা আওয়ামী লীগের অন্যতম একটি চেহারা। বাপ্পাদিত্য বসুরা বাংলার জমিনে আমাদের সাধারণ মানুষের উপর অত্যাচার করে, তাদেরকে হত্যা করে তাদের লাশের উপর নৃত্য করেছিল। লাল সন্ত্রাসীদের বিরুদ্ধে ধিক্কার জানাই। এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে হামলার প্রতিবাদ, দোষীদের গ্রেফতার এবং পাঠ্যপুস্তকে গ্রাফিতি পুনর্বহলের দাবিতে সমাবেশ করেছে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা। ঢাবির রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সভায় সংগঠনটির দাবি তুলে ধরা হয়, প্রতিবাদ মিছিলে যে পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের উপর হামলা করেছে তাদেরও গ্রেফতার করতে হবে এবং আদিবাসীদের উপর হামলাকারী যে ৩০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। পাঠ্যপুস্তকে গ্রাফিতি বাদ দেয়া গণ অভ্যুত্থানের মৌলিক ম্যান্ডেটের লঙ্ঘন আখ্যা দিয়ে বর্তমান সরকারকে জনমুখী হবারও আহ্বান জানান তারা বলেন, শুধু হামলাকারীদের গ্রেফতার নয়, আদিবাসীদের সংবিধানে স্বীকৃতি দিয়ে পাঠ্যপুস্তকে গ্রাফিতি পুনরায় যুক্ত করার দাবি জানায় সংগঠনটি। আক্রমণের মাধ্যমে তারা বোঝাতে চেয়েছে তারা আমাদেরকে সবসময় পৃথক করে রাখতে চায়, বিচ্ছিন্ন করে রাখতে চায়। রাজনীতিতে আজকে যে উগ্রবাদী আস্ফালন, সেই আস্ফালন আমরা প্রতিফলন সেটা আমরা দেখছি। আমরা অতি সত্য সকল আসামিকে গ্রেপ্তার চাই এবং অতি শীঘ্রই তাদের বিরুদ্ধে যেন শাস্তির ব্যবস্থা করা হয় সেটি চাই। অভ্যুত্থানের মূল্য ছিল সবাই সকলকে ঢালে রক্ষা করবে, কিন্তু কার্যত আমরা কি দেখছি? আমরা দেখছি মূলত একটি বিশেষ গোষ্ঠী অন্যদের উপর আধিপত্য বিস্তার করছে।
ঢাকায় সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার কর্মসূচিতে হামলার প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন হয়েছে। দিনাজপুর প্রেস ক্লাবের সামনে উত্তরবঙ্গের আদিবাসী ছাত্র জনতার ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা অংশ নেন। এ সময় হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা সহ ৬ দফা দাবি জানানো হয়। এর আগে বিভিন্ন সড়কে তারা বিক্ষোভ মিছিল করেন। আগামী জাতীয় নির্বাচনে প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে জনগণ অধিক সংস্কার চাইলে আরও বিলম্বিত হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সিলেটের কোম্পানিগঞ্জে হাসপাতাল পরিদর্শন শেষে উপদেষ্টা আরও বলেন, সংস্কার কমিশনের প্রতিবেদন পেলে অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্য খাত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। প্রধান উপদেষ্টা তো একটা রোডম্যাপ অলরেডি বলে দিয়েছেন যে আমরা ডিসেম্বরের দিকে ইলেকশনটা দেওয়ার চেষ্টা করব। তো আশা করি সে অনুযায়ী আমরা আগাবো। তারপরেও যদি নানা সংস্কারের কথা আসে, জনগণ যদি মনে করে যে আমাদের আরও কিছু সংস্কার করে যেতে হবে, সেখানে উনি কিন্তু বলেছেন জুন পর্যন্ত। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা অত্যন্ত ভঙ্গুর একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে। সংস্কার কমিটি গঠন করা হয়েছে, ওনারা আশা করি শীঘ্রই আমরা তাদের সুপারিশটা আমরা পেয়ে যাব। সেগুলো অনুযায়ী আমরা তখন তারা যা বলবে সবটা হয়তো আমরা করে উঠতে পারবো না, যেগুলো স্বল্প মেয়াদে করা সেগুলো আমরা করে যাওয়ার চেষ্টা করব। দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফাউজুল কবির খান। শনিবার দুপুরে চট্টগ্রামের পতেঙ্গায় বোট ক্লাবে চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বিগত সরকার সাংবিধানিক সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে জানিয়ে উপদেষ্টা বলেন, বর্তমান সরকার বৈষম্যহীন সমাজ গঠনের চেষ্টা করছে। এই সরকার কোনো ব্যক্তির কাছে দায়বদ্ধ নয় বলে উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে সবাইকে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সহায়তার আহ্বান জানান। সমাবর্তনে হিসাবে বক্তব্য রাখেন শিল্প গ্রুপ ইয়াং ওয়াং কর্পোরেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সিও কিহাক সুং। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের মোট 2189 শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে প্রকল্পের সব ব্যর্থতার দায় সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। প্রকল্প পরিদর্শন শেষে আরও বলেন, প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি না হলে এসব প্রকল্প আদৌ প্রয়োজন আছে কি না ভেবে দেখবে সরকার। শনিবার বিকেলে পরিবেশ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টাকে সঙ্গে নিয়ে প্রকল্প পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা। পরিবেশ উপদেষ্টা বলেন, ভূমি অফিসের যোগ সাজশে সরকারি খালগুলো এখন ব্যক্তি মালিকানায় রেকর্ড করে ভরাটের মাধ্যমে ভবন তৈরি করা হয়েছে। এ সময় জলাবদ্ধতা নিরসনে নগরবাসীকেও সচেতন হবার আহ্বান জানান এই উপদেষ্টা। এদিকে রোববার জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভা করবেন উপদেষ্টারা। বর্ষার আগে কি কি করা যায় এইটা দেখার জন্য, যাতে অন্তত একটা দৃশ্যমান উন্নতি হয় আর কি। মামলার তালিকাগুলো নেব এবং এই মামলাগুলোর ব্যাপারে কি করা যায় সেটা আমরা দেখব। জমি অধিগ্রহণের কিছু ব্যাপার আছে, তো সেটাও আমরা দেখব কোথায় কোথায় জমি অধিগ্রহণ করা প্রয়োজন, এবং এই জন্য আমরা জেলা প্রশাসন এবং বিভাগীয় কমিশনার তাদের সঙ্গে আলাপ করব। খালগুলো ভরাটের তিনটা বড় বড় কারণ। একটা হচ্ছে ভূমি অফিসের সাথে যোগ সাজশে খালগুলো ব্যক্তির নামে রেকর্ড হয়ে গেছে, সেখানে বড় বড় বিল্ডিং উঠে গেছে। দ্বিতীয় সমস্যা হচ্ছে খালের প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, এই যে পাহাড়গুলো কাটার ফলে মাটিগুলো এসে পড়তেছে এটার কারণে। আরেকটা হচ্ছে প্রচুর পলিথিন এবং প্লাস্টিক। তো তিনটাই জটিল সমস্যা। আর একটা হচ্ছে প্রকল্পগুলোর ক্ষেত্রে সমন্বয়ের একটা বড় ব্যাপার আছে। ফলে আমরা সবগুলো সংস্থাকে নিয়ে আগামীকাল বসবো। নগর পরিকল্পনাবিদ ইত্যাদি যারা আছেন তাদের সবার সাথে আমরা বসবো এবং তাদের কাছ থেকেও আমরা সহযোগিতা নেব। আর সর্বোপরি সহযোগিতা নেব নগরে যারা বসবাস করেন। এই নগর তারাও এর জন্য কম দায়ী না। নগর বসবাসকারী যত্রতত্র ময়লা আবর্জনা ইত্যাদি এনক্রচমেন্ট এই সমস্ত কিছু দিয়ে তারাও এক ধরনের দায় নিতে হবে। অবৈধ সম্পদের অর্জনের মামলায় বিএফআইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে দুদকের মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমানের আদালত শুনানি শেষে
এ আদেশ দেন। তবে মাসুদ বিশ্বাসের আইনজীবী কারাবিধি অনুযায়ী ডিভিশন ও চিকিৎসা সুবিধা চাইলে বিচারক তা নামঞ্জুর করেন। শুক্রবার রাতে গোয়েন্দা পুলিশের সহযোগিতায় মাসুদ বিশ্বাসকে রাজধানী থেকে গ্রেফতার করেন দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা। দুপুরে তাকে নেওয়া হয় দুদক কার্যালয়ে। ২ জানুয়ারি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় তার বিরুদ্ধে ১,৮৭,০০,০০০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণমাধ্যম শীর্ষক উন্মুক্ত সেমিনারে তিনি আরও বলেন, জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, সে যেমন তার পিতার হত্যাকারীদের খুঁজে খুঁজে বের করে বিচার করেছে, তেমনি তাকেও একইভাবে বিচারের আওতায় আনা হবে। অনেকে ইম্প্যাশন হয়ে যাচ্ছে যে 5 মাস হলো, এমন কি ভালো কি কাজ হয়েছে, আমরা যেই যা চাচ্ছিলাম সেই কাজগুলো কি হয়েছে কিনা। আমি আপনাদেরকে বলবো, আপনারা অন্যান্য এর আগে যারা ইন্টারিম গভর্নমেন্ট এসছে, কেয়ারটেকার গভর্নমেন্ট এসছে, তাদের সাথে তুলনা করেন। বাংলাদেশের একটা ভঙ্গুর ব্যুরোক্রেসি নিয়ে আমরা যা অ্যাচিভ করেছি, এই জন আকাঙ্ক্ষার গভর্নমেন্ট অভূতপূর্ব। অন্তর্বর্তী সরকার রাজনৈতিক চিন্তাধারার বাইরে না উল্লেখ করে নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, রাজনৈতিক দল মানুক আর না মানুক, দেশে অনেক সংস্কার করতে হবে। ভোলার মনপুরার চরে নতুন লঞ্চঘাটের উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা আরও বলেন, এবার নির্বাচনের মাধ্যমে একটা ভালো মানুষকে ক্ষমতায় আনা উচিত। দেশের কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার হয়ে গেছে, এই টাকাগুলো দেশে থাকলে অনেক উন্নয়ন হতো। আমার দুঃখ লাগে, এদেশে কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে, এখন দেখতেছেন কোটি কোটি টাকা। এই টাকাগুলো দেশে থাকলে আরো অনেক উন্নতি হতে পারত। একটা ভালো মানুষ কানে, ভালো মানুষ, নিঃস্বার্থ মানুষ, যারা প্রচুর আপনাদের পেছনের সাথে থাকে, কাজ করে। সংস্কার অনেক জায়গায় করতে হবে। এই যে দুর্নীতি, এটা আপনাদের বললে আমি এখান থেকে বলা শুরু করি, সারা রাত আপনাকে বলতে হবে। দেশের ধর্মীয় সম্প্রীতি ও সংস্কৃতি রক্ষায় সরকারের নানা পরিকল্পনা রয়েছে। সবাই একে অপরের জন্য কাজ করবে বলেও মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাসব্যাপী লোকজ ও কারুশিল্প মেলা উদ্বোধনীতে এ কথা বলেন তিনি। যে আমরা প্রত্যেকের পাশে দাঁড়াবো, এতে কার ধর্মীয় পরিচয় কি, কার অন্য পরিচয় কি, এটার দিকে আমরা তাকাবো না। আমি মনে করি আমাদের সরকারেরও ফিলোসফি এটা, আমরা সব ধর্ম, সব বর্ণ, যার যা পরিচয়, এই পরিচয়ের ভিত্তিতে আমরা কাউকে আলাদা করব না, সবার পাশে আমরা আছি এবং আমরা থাকব। সারা দেশে সংস্কৃতির উৎসবটা ছড়িয়ে দেওয়া, এবং আমরা সেটা ছড়াতে পারছি বলে আমরা বিশ্বাস করছি। তারুণ্যের উৎসব নামে একটা প্রজেক্ট হচ্ছে, আপনারা জানেন, সেখানেও অনেক কালচার প্রোগ্রাম হচ্ছে। ফলে কালচার প্রোগ্রামের সংখ্যা আগের চেয়ে কমেছে আমি বিশ্বাস করি না, বরং বেড়েছে। শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসাবে তৈরি করতে দীর্ঘদিন যারা সহযোগিতা করেছে, তাদের জাতির সামনে এসে ক্ষমা চেয়ে পাপ মোচন করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। মুক্ত চিন্তা বাংলাদেশ এ আলোচনার আয়োজন করে। আমির খসরু বলেন, রাজনীতিতে জরুরি ভিত্তিতে গুণগত পরিবর্তন দরকার। অন্তর্বর্তী সরকারের ভ্যাট বাড়ানোর সমালোচনা করে তিনি বলেন, বিএনপি ক্ষমতা এলে প্রথম দিন থেকেই অর্থনৈতিক, শিক্ষা, স্বাস্থ্য খাত সহ সব খাতে উন্নয়ন হবে। বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্টেবল কিভাবে করব, এটার উপর আমরা কাজ করছি, যাতে সরকারে যদি আমরা আসতে পারি প্রথম দিন থেকে কাজ শুরু হয়, যাতে এটা প্রস্তুতির জন্য 6 মাস 1 বছর না লাগে। ডে 1 থেকে ইউ হ্যাভ টু পারফর্ম ফ্রম ডে 1। কোনো প্রতিশোধের রাজনীতি হবে না, প্রতিহিংসার রাজনীতি হবে না। হ্যাঁ, বিচার হতে হবে, এদের সকলের সঠিক বিচার ছাড়া সেটা না করলে দেশ আবার এই ধরনের খারাপ স্বৈরাচার ফ্যাসিস্টের পাল্লায় পড়ে যাবে।
সংস্কারের বাহানায় অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার চেষ্টা করলে সেটা সুখকর হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। চট্টগ্রামে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন তিনি। সরকারের দীর্ঘদিনের রাষ্ট্র পরিচালনার ইতিহাস আমাদের কাছে খুব সুখকর নয়, অতীতের ইতিহাসও খুব সুখকর নয়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের দিকে তাকালে দেখা যায় শুধুমাত্র স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের স্থিতিশীল অর্থনৈতিক পরিস্থিতি বজায় রাখতে সক্ষম। এখন বাজারের সরবরাহ ব্যবস্থা ঠিক নেই, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই, অনির্বাচিত সরকার কতদিন থাকবে সেটা ঠিক নেই, এবং আপনারা কবে রোডম্যাপ দিবেন তারও কোনো নির্দেশনা নেই। ভাষা ভাষা সময়ের কথা বলছেন, এত সালের শেষে অত সালের প্রথমে নির্বাচন হতে পারে, সেটা আমরা সন্তুষ্ট নই, এদেশের জনগণ সন্তুষ্ট নয়। বিএনপি ভোট ছাড়া ক্ষমতায় যেতে চায় না, যাবেও না বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বলেন, দলের এই কঠিন সময়ে নেতাকর্মীদের ক্ষমতার দাপট না দেখিয়ে জনগণের কাছে যেতে হবে। শনিবার বিকেলে মৌলভীবাজারে বিএনপি কর্তৃক আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপি ক্ষমতায় আসেনি, ক্ষমতার পরিবর্তন হয়েছে, ফলে দলের নেতাকর্মীরা ক্ষমতা এসেছে ভাবলে ভুল করবে। মৌলভীবাজারের শেরপুর এলাকার মনুমুখ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভায় তিনি ধর্মের দোহাই দিয়ে রাজনৈতিক করা দলগুলো থেকে সাবধান হবারও আহ্বান জানান। আমরা ভোট ছাড়া ক্ষমতায় যেতে পারবো না, যাবো না, কিন্তু ভোট পেতে হলে এমন কাজ আমার দলের নেতা কর্মীরা করবে না যা নিয়ে সমালোচনা হবে। আপনাদের বুঝতে হবে, একটা দল মাঠে নেমেছে আল্লাহর দোহাই দিয়ে, ধর্মের দোহাই দিয়ে, তারা বক্তৃতা দিয়ে বেড়াচ্ছে। এই ছাত্রলীগ খেয়েছে, আবার আর দল খাওয়ার জন্য পায়তারা করছে। তাদের থেকে সাবধান, তাদের থেকে সাবধান হবেন। বিগত ৩ নির্বাচনে ভোট জালিয়াতিতে জড়িত কর্মকর্তাদের বিচার করার সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। কুমিল্লা বার্ডের ময়নামতি মিলনায়তনে সেমিনারে একথা জানান তিনি। জানান, জুলাই গণ আন্দোলনে শহীদদের ত্যাগ যেন বৃথা না যায় সেজন্য স্বচ্ছ নির্বাচন কমিশন গঠনে ১৫০টি সুপারিশ করা হয়েছে। এর মধ্যে দেশের রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে বিচার বহির্ভূত হত্যায় জড়িত ফ্যাসিস্ট ও দুর্বৃত্তরা রাজনৈতিক দলের সাথে যেন অন্তর্ভুক্ত হতে না পারে সে বিষয়েও সুপারিশের কথা জানান। এর আগে শনিবার দুপুরে কুমিল্লা বাঁচাও মঞ্চ আয়োজিত আখতার হামিদ খান স্যাটেলাইট সিটি বিষয়ক সেমিনারে যোগ দেন ডক্টর বদিউল আলম মজুমদার। পর্যালোচনা করে আমাদের সর্বোচ্চ বিবেচনা শক্তি ব্যবহার করে ১৫০টার মতো আমরা সুপারিশ করেছি। তো এই সুপারিশগুলোর অন্যতম হলো নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, নির্বাচন কমিশনের যাতে তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারে। আমাদের লক্ষ্য হলো, সুপারিশের লক্ষ্য হলো যাতে যে যারা দুর্নীতিবাজ, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, যারা বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতন করেছে, মানুষকে বিচার বহির্ভূত হত্যা করেছে, এরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। সিভিল সার্ভিসে প্রশাসন ক্যাডারদের প্রভাব ও বৈষম্য নিরসনের দাবি জানিয়েছে আন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। রাজধানীতে জন আকাঙ্ক্ষা পূরণে প্রত্যাশিত সিভিল সার্ভিস শীর্ষক সেমিনারে এমন দাবি তুলে ধরেন ২৫টি সিভিল সার্ভিসের ক্যাডার নিয়ে গঠিত পরিষদের সদস্যরা। উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক কলামিস্ট ফিরোজ আহমেদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিব, পরিষদের সমন্বয়ক ডক্টর মোহাম্মদ মফিজুর রহমান সহ অন্যান্য সদস্যরা। ক্যাডার যার মন্ত্রণালয় তার, এমন দাবি জানিয়ে বক্তারা বলেন, মন্ত্রণালয় ও দপ্তরগুলোর শীর্ষ পদে বিশেষজ্ঞ ক্যাডারের জায়গায় অভিজ্ঞতাহীন প্রশাসন ক্যাডারের সদস্যদের বসানো হচ্ছে। ওরা যে বললো যে আমাদের শুধু অ্যাডমিন ক্যাডার ছাড়া কোনো পদ নাই, তো স্পর্শ ওটা দখল করে রাখছে কারা?
আবহাওয়া অফিস কারা দখল করে রাখছে, নার্কোটিক্স কারা দখল করছে। স্থানীয় সরকার কমিশন গেছে রংপুরে, খুব ভালো আলোচনা হয়েছে। সেখানে দেখছি অতিরিক্ত বিভাগীয় কমিশনার ডিসিরা বসে আছেন। তাহলে এই যে ডিসি, এই ডিসিরাই তো হচ্ছে নিশি ভোটের কারিগর। এই ফ্যাসিস্টদের তো কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। স্বাস্থ্য মন্ত্রণালয় চালাতে আমলাদের দিয়ে, খালি আমলা বলতে যদি আমরা কেবলমাত্র প্রশাসন কেডারের মধ্যে যেভাবে আসেন সেটা দিয়ে হবে না। ওই ডাক্তারি বিদ্যায় জনস্বাস্থ্য বিষয়ে বিশেষজ্ঞ জ্ঞান লাগবে। এখন সেই জ্ঞানগুলো যারা আনার জন্য যখন আলাদা আলাদা কেডার তৈরি করা হলো, সেইখানে তাদেরকে ওইভাবে দক্ষ করে তোলারও একটা কাজ আছে। দেশের হাইটেক পার্কগুলোকে কার্যকর করে বড় কোম্পানি বা প্রতিষ্ঠানগুলোকে নিয়ে কিভাবে যুবকদের কর্মসংস্থান বাড়ানো যায় সে লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন আইসিটি বিভাগের পলিসি অ্যাডভাইজার ফয়েজ আহমেদ। বেসিসে আয়োজিত উদীয়মান আইসিটি খাতের শক্তিমত্তা শীর্ষক আলোচনা সভায় তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে আইটি ল্যাব থাকলেও তা ঠিকভাবে কাজে লাগানো যাচ্ছে না, সেসব নিয়ে কাজ করা হচ্ছে না, সেসব নিয়ে সরকার কাজ করছে। এছাড়া আইসিটি মাস্টার প্ল্যানের রিভিউ শেষে জায়গা সহ বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলে ডিজিটাল ট্রান্সফরমেশন ডাটা তৈরি ও এবছরের মধ্যে ন্যাশনাল ডাটা আর্কিটেকচার ফার্ম করা হবে বলেও জানান তিনি। বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, আইসিটি খাতে কিছু কাজ করা হয়েছে কোনো গবেষণা ছাড়াই লুটপাটের জন্য, সেসব নিয়ে রিভিউ করে ব্যবস্থা নেওয়া হবে। আমার যে ইনসেপশন রিপোর্ট, জাইকার ইনসেপশন রিপোর্ট, জাইকা একটা বোস্টন কনসালটেন্সি গ্রুপকে দিয়ে করিয়েছে, আর হচ্ছে যে এস্তোনিয়ান টিমের যে ইনসেপশন রিপোর্ট, এই তিনটে ইনসেপশন রিপোর্টকে কনসলিডেট করে এই বছরের মধ্যে ইনশাআল্লাহ আমরা আইসিটি মাস্টার প্ল্যান এবং রোড ম্যাপটা ডিক্লেয়ার করবো। প্রবলেম স্টেটমেন্ট আমরা গত সপ্তাহে রিলিজ করেছি। এটার ভিত্তিতে আমরা আগামী 1 থেকে 2 মাসে আমরা এটা রিভিউ নিব। ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন শুরু হয়েছে। শনিবার সকালে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দুদিনের এই সম্মেলন উদ্বোধন করেন ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরসের চেয়ারম্যান ওবায়দ উল্লাহ আল মাসুদ। সম্মেলনে অংশ নেন 16টি জোনের জোন প্রধান ও 8টি কর্পোরেট শাখাসহ 400টি শাখার ব্যবস্থাপকেরা। ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ বলেন, দেশের জনসংখ্যার প্রায় 1/4 ইসলামী ব্যাংকের সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িত। দেশের 34,000 গ্রামে পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে এই ব্যাংক। এর সেবা দেশের 68,000 গ্রামে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে ব্যাংকটি। তিনি বলেন, 5 আগস্টের পট পরিবর্তনের পর এই ব্যাংক প্রায় 9 লাখ নতুন গ্রাহক এবং 13,000 কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ করেছে। বিশ্বাসে বন্ধনে সফলতার যাত্রায় ডিলার মিট, এই স্লোগানকে সামনে রেখে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো গ্রিন ডট লিমিটেডের ডিলার মিট প্রোগ্রাম। ওয়াটার পিউরিফায়ার ও অ্যাক্সেসরিজ পণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান গ্রিন ডট লিমিটেড আয়োজিত এই ডিলার মিটে অংশ নেন সারা দেশের 3 শতাধিক ওয়াটার ট্রিটমেন্ট সলিউশন ও ওয়াটার পিউরিফায়ার ব্যবসায়ীরা। মেড ইন বাংলাদেশ ট্যাগযুক্ত এবিএম ইঞ্জিনিয়ারিং এর তৈরি সর্বাধুনিক ওয়াটার ট্যাঙ্ক, ভেসেল, ওয়াটার পিউরিফায়ার, ফিল্টার, অ্যাক্সেসরিজ পণ্য ও সেবা আরও সহজে ক্রেতার কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ডিলার মিটে অংশ নেওয়া ব্যবসায়ীরা। ওয়ালটনের ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের আয়োজনে অনুষ্ঠিত হলো পার্টনার্স টুগেদার 2025 শীর্ষক সম্মেলন। এতে দেশজুড়ে ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের সঙ্গে যুক্ত প্রায় 1000 ব্যবসায়িক অংশীদার সহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের বিক্রয় প্রতিনিধি, কর্মকর্তাগণ ও পরিচালনা পর্ষদের সদস্যগণ অংশ নেন। সকালে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাইটেক পার্কে বেলুন উড়িয়ে এই সম্মেলন উদ্বোধন করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস.এম. শামসুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মাহবুবুল আলম। সম্মেলনে গ্রাহকদের সর্বোচ্চ সেবা ও সুবিধা প্রদান, বাজার গবেষণা ও বিশ্লেষণের মাধ্যমে সময়োপযোগী বিপণন কৌশল প্রণয়ন বিষয়ে ডিস্ট্রিবিউটরদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা ও পরামর্শ দেন চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক। চলতি বছর নতুন নতুন মডেলের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী, পরিবেশ বান্ধব, সর্বাধুনিক ও উদ্ভাবনী প্রযুক্তি এবং ফিচারের প্রযুক্তিপণ্য বাজারে ছাড়ার ঘোষণা দেন তিনি।
মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে পণ্যবাহী 3টি কার্গো বোট আটকে দিয়েছে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। নাফ নদীর মিয়ানমারের জলসীমায় তল্লাশির নামে বোট 3টি আটক করে তারা। টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক ও বন্দরের ব্যবসায়ীরা জানান, ইয়াঙ্গুন থেকে পণ্যবাহী 3টি কার্গো বোট টেকনাফ স্থলবন্দরের উদ্দেশ্যে রওনা দেয়। পথে বৃহস্পতিবার বেলা 12টার দিকে সেদেশের জলসীমায় নাইখংদিয়া নামক এলাকায় তল্লাশির নামে আটকে দেয় আরাকান আর্মি। এরপর রাত 8টা পর্যন্ত বোটগুলো বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল। শুক্রবার সকালে টেকনাফ স্থলবন্দরে পৌঁছানোর কথা থাকলেও এখনও বন্দরে পৌঁছায়নি। 3টি বোটে বিভিন্ন আমদানিকারকদের 30,000 বস্তার বেশি মালামাল রয়েছে। অবশেষে আনুষ্ঠানিকভাবে গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন দিয়েছে ইসরায়েলি মন্ত্রিসভা। দীর্ঘ 6 ঘন্টার বৈঠক ও ভোটাভুটি শেষে শুক্রবার ভোররাতে চুক্তি অনুমোদন দেয়া হয়। আল জাজিরার প্রতিবেদন বলছে, 32 সদস্যের মন্ত্রিসভার 24 জনের প্রস্তাবের পক্ষে ভোট দেন, বিপক্ষে ভোট পড়ে 8টি। এর মাধ্যমে রোববার থেকে শুরু হচ্ছে 6 সপ্তাহের বহুল আকাঙ্ক্ষিত যুদ্ধবিরতি। 3 ধাপের এই চুক্তিতে গাজায় যুদ্ধবিরতির পাশাপাশি উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, হামাসের হাতে বন্দী জিম্মি ও ফিলিস্তিনি কারাবন্দীদের মুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত। তবে চুক্তি কার্যকরের আগ মুহূর্ত পর্যন্ত গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে আইডিএফ। এদিকে বৃহস্পতিবার যুদ্ধবিরতিতে দুপক্ষের সম্মতির পর থেকে ইসরায়েলের হামলায় নিহত শতাধিক ফিলিস্তিনি। কলকাতার আরজিকর কাণ্ডের 162 দিন পর রায় দিলেন শিয়ালদা আদালত। ট্রেনি চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগের মামলায় হাসপাতালটির কর্মী সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে রায় দেন বিচারক অনির্বাণ দাস। রায়ে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হলেও সোমবার দুপুর 12:30টায় সাজা ঘোষণার দিনক্ষণ ধার্য করেছেন আদালত। সিবিআইয়ের তদন্তে ধর্ষণ ও খুনের একমাত্র অভিযুক্ত সঞ্জয়। আসামির সর্বোচ্চ সাজা চেয়েছে তদন্ত সংস্থাটি। বিচারকও তার রায়ে মৃত্যুদণ্ড দেওয়ার আভাস দিয়েছেন। 2024 সালের 9 আগস্ট ঘটনায় বিশেষ আদালতে সঞ্জয় রায়ের বিরুদ্ধে অভিযোগ গঠন শেষ হয় গত 4 নভেম্বর। চল্লিশ বছর পর মার্কিন প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান ফিরছে ক্যাপিটাল হিল ভবনের ভেতরে। তীব্র শৈত্যপ্রবাহের কারণে সরিয়ে নেওয়া হয়েছে শপথ গ্রহণের অনুষ্ঠান স্থল। যদিও ক্যাপিটাল ওয়ান অ্যারিনা থেকে একসঙ্গে 20,000 সমর্থক ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান স্ক্রিনে দেখতে পারবেন। এছাড়াও এই ইনডোর ভেন্যুতে আয়োজন করা হবে প্রেসিডেন্সিয়াল প্যারেড। সবশেষ 1985 সালে রোনাল্ড রিগানের শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হয় ক্যাপিটাল হিলের ভেতর। সে সময় তাপমাত্রা ছিল -22 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সোমবার রাজধানীর তাপমাত্রা নেমে আসবে -11 ডিগ্রিতে। রোববার থেকে যুক্তরাষ্ট্রে সমস্ত কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে টিকটক। নিষেধাজ্ঞা প্রয়োগের মাধ্যমে জোরপূর্বক টিকটক বন্ধ করা হবে না। বাইডেন প্রশাসনের কাছ থেকে এমন আশ্বাস না পেলে সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। রোববার নাগাদ টিকটকের মালিকানা বিক্রি করতে হবে, অন্যথায় সম্মুখীন হতে হবে নিষেধাজ্ঞার। সুপ্রিম কোর্ট থেকে এমন আইন বহাল রাখার পরই ঘোষণাটি এলো। জো বাইডেন জানিয়েছেন, টিকটকের বিষয়ে সিদ্ধান্ত নেবে ট্রাম্প নেতৃত্বাধীন নতুন মার্কিন প্রশাসন। বিশেষজ্ঞদের ধারণা, ক্ষমতা গ্রহণের পর টিকটকের মালিকানা বিক্রির জন্য বাইডেনকে আরও 90 দিন সময় দিতে পারে নতুন সরকার। এদিকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোন আলাপ করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে টিকটকের পাশাপাশি ফেন্টানিল ও ড্রাগ ও বাণিজ্য নিয়ে আলোচনা হয়। জয় নিয়ে অনূর্ধ্ব 19 নারী টি-20 বিশ্বকাপের শুভ সূচনা করল বাংলাদেশ। নেপালকে হারিয়েছে 5 উইকেটে। মালয়েশিয়ার ক্রিকেট ওভাল স্টেডিয়ামে টস জিতে আগে নেপালের কন্যাদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশের কিশোরীরা। তবে টাইগ্রাসদের নিয়ন্ত্রিত বোলিং আর আঁটো-সাঁটো ফিল্ডিংয়ে বেশি দূর যেতে পারেনি হিমালয় কন্যারা। দলীয় 3 রানে প্রথম উইকেট হারানো দলটি গুটিয়ে যায় মাত্র 52 রানে। নেপালের 5 জন ব্যাটার হন
রান আউটের শিকার। বল হাতে মাত্র 11 রানে 2 উইকেট তুলে নেন জান্নাতুল মাওয়া। জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশেরও। স্কোর বোর্ডে 11 রান তুলতেই 3 উইকেট হারিয়ে ফেলে তারা। তবে সাদিয়া ইসলামের 16 আর অধিনায়ক সুমায়ার 12 রানে ছোট লক্ষ্যমাত্রা সহজে পাড়ি দেয় টাইগ্রেস কন্যারা। একদিনের বিরতিতে অনুশীলনে ঘাম ছড়িয়েছে বিপিএল-এর দলগুলো। রোববার দিনের প্রথম ম্যাচে চিটাগাং কিংসের বিপক্ষে নামবে ফরচুন বরিশাল। আসরে প্রথমবার মুখোমুখি হচ্ছে দুদল। ম্যাচটিকে সামনে রেখে অনুশীলন করেছে ফরচুন বরিশাল, যদিও বিশ্রামে ছিলেন অধিনায়ক তামিম ইকবাল। এদিকে টানা ম্যাচের ধকল কাটাতে পুরো দিন বিশ্রামে কাটিয়েছেন চিটাগাং কিংসের ক্রিকেটাররা। রোববার দিনের অন্য ম্যাচে মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী। ম্যাচটিকে সামনে রেখে অনুশীলন করেছে খুলনা। প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে ম্যাচটিতে জয় গুরুত্বপূর্ণ দুই দলের জন্যই। বর্ষসেরা টেস্ট একাদশ ঘোষণা করেছে ক্রিকেটার বাইবেল খ্যাত উইজডেন, যেখানে 5 জনই ইংলিশ ক্রিকেটার। উইজডেনের সেরা একাদশের ওপেনিংয়ে আছেন ভারতের জয় সম্বল ও ইংল্যান্ডের বেন ডাকেট। 5 ইংলিশ, 3 ভারতীয়, 2 কিউ আর 1 লঙ্কানকে দিয়ে সাজানো একাদশে জায়গা হয়নি কোন অস্ট্রেলিয়ান, পাকিস্তানি কিংবা বাংলাদেশি কোনো ক্রিকেটারের। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখুন youtube.com/c/ekhontv।